স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জাকের নেক্সট মাহমুদুল্লাহ রিয়াদ, হৃদয় নিউ ব্যাটিং সেন্সেশন বলছেন সাবেক কাপ্তান আমিনুল ইসলাম বুলবুল। দুই মিডল অর্ডারের ব্যাটিং মুগ্ধ করলেও বাংলাদেশের প্রস্তুতিতে হতাশ বুলবুল। তবে টাইগারদের ওপর এখনো রাখছেন আস্থা আর বিশ্বাস। সেমিফাইনালের আশা এখনো দেখছেন টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। দুবাই থেকে নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ম্যাচটা আপনাকে একটু হতাশ করেছে কিনা, নাকি আসলে এক্সপেকটেশন এমনই ছিল যে বাংলাদেশ এমন ক্রিকেটই খেলতে পারে? আমি ভয় ছিলাম যে আমাদের টিমটা 50 ওভারে কোনো প্রিপারেশন নিয়ে আসেনি এখানে খেলতে আসার জন্য। আর সবথেকে বড় যে ব্যাপারটা ছিল যে এখানে এই একটা অপরিচিত উইকেটে একটা অপরিচিত কন্ডিশনে কোনো 50 ওভারে খেলা না খেলেই হঠাৎ করে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করাটা একটা বড় রিস্ক ছিল। তো অফকোর্স বাংলাদেশ ভালো খেলেছে, বাট ওই ভালো খেলার জন্য তো বাংলাদেশ অনেক সময় পার করে এসছে। এখন উই নিড টু প্লে অ্যান্ড উইন। সো অবশ্যই হতাশা, বাট আমার কাছে সবথেকে বড় যে সমস্যাটা যেটা মনে হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন। কোনো প্রিপারেশনই ছিল না এই ম্যাচটার জন্য। আপনার কাছে মনে হয় কিনা এখানে আসলে একটু আগে ভাগে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য কিছুটা ওইরকম শিডিউল করা, ওইরকম ম্যাচ খেলার কিছু সুযোগ করে দেওয়া বিসিবির একটা ল্যাকিং? কারণ ক্রিকেটাররা তো আসলে বিসিবির দিকে তাকিয়ে থাকে। আসলে এই যে বললাম প্ল্যানিং প্রোগ্রামিং একটা বড় ব্যাপার। আর আমরা তো 1-1.5 বছর আগেই জানতাম যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের খেলা খেলবো, পাকিস্তানে খেলবো বা এই কন্ডিশনে খেলবো। তো সেটা যেহেতু জেনেছিলাম, আমাদের ওই লক্ষ্যে আমাদের ওই ধরনের প্রিপারেশনটা নেওয়া উচিত। বিপিএল এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, বিপিএল এ খেলেছে 20 ওভারের খেলা, 120 বলের খেলা, মাঠের সাইজ ছিল 55 থেকে 60 ইয়ার্ড। মেয়েদের ক্রিকেটের মাঠ থেকে একটু বড় মাঠ বা সেম মাঠ, ওই মাঠে খেলে এসে এই ধরনের একটা বড় 300 বলের খেলা, ইটস নট ভেরি ইজি টু অ্যাডজাস্ট। তো আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে, বাট আমার কাছে মনে হচ্ছে, এগেন বলছি, প্রোগ্রামিং ওয়াজ ভেরি ভেরি পোর। এটা আসলে হতাশ করেছে কিনা ইন্ডিয়ার বিপক্ষে, এত বড় দলের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট নেওয়া, কিন্তু প্ল্যানিংটা মনে হচ্ছিল যেন সেরকমটা নেই। টপ অর্ডার আসলে একদম তাসের ঘরের মতো ভেঙে পড়লো। তো এই বোলিং এর এগেনস্টে প্রথমে মনে হয় ফিল্ডিং করে নিলে আমরা ভালো করতাম, সো দ্যাট আমরা ওদের উপরে প্রেশারটা আমাদের থেকে ওদের উপরে বেশি ছিল। তো প্রেশারের ওই কাজটা আমরা করতে পারিনি। আর অফকোর্স প্রথম 10 ওভারের মধ্যেই আমরা খেলাটা হেরে গিয়েছিলাম। আর পুরো খেলায় কখনো মনে হয়নি যে আমরা ম্যাচটা জিততে যাচ্ছি বা একটা প্রতিদ্বন্দ্বের সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পেরেছি। দুবাই পাট্টা তো শেষ, বাংলাদেশের ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরে গেল। পাকিস্তানে বাংলাদেশ যাচ্ছে। পাকিস্তানের কন্ডিশন রাওয়ালপিন্ডি, যেখানে বাংলাদেশ এর আগে টেস্টে 2টা ম্যাচে হারিয়েছিল পাকিস্তানকে, দারুণ সুখস্মৃতি আছে। সেই কন্ডিশনে বাংলাদেশের যে দলটা আসলে পাকিস্তানের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন করতে পারে? আপনার কাছে কি মনে হয়? আপনার এক্সপেকটেশন কেমন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ভালো করবে। এই জন্য যে আপনি দেখেন যে আজকে 5 উইকেট 30 রানে 5টা উইকেট পড়ে যাওয়ার পরেও যেভাবে বাংলাদেশ প্রতিযোগিতা দেখালো বা কম্পিটিটিভনেস দেখালো, এবং এই মুহূর্তে কিন্তু পাকিস্তান ইজ ট্রিমেন্ডাস আন্ডার প্রেশার, নিউজিল্যান্ডও আন্ডার প্রেশারে আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে মেধাবী ক্রিকেটাররা আছে, আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। অ্যাকচুয়ালি আই এম ভেরি হোপফুল উইথ দিস টিম। এখনো কি সেমিফাইনালের আশা দেখেন? অফকোর্স আপনারা হয়তো অনেকে ট্রোল করেন বা অনেকে শান্তর এই কমেন্টটা নিয়ে বলেছেন। আমি শান্তকে সাপোর্ট করি, কারণ এখানে তো আমরা ঘুরতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন পাওয়ার জন্য এসেছি। না হলে না হবো, বাট হি ইজ রাইট দ্যাট আমরা এসেছি এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। লেটস সি। জাকের আলীকে কেমন দেখলে? জাকির আলী ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার। অ্যাকচুয়ালি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার, বিকজ এত সাহস এবং এত পজিটিভ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে। হি ইজ আওয়ার নেক্সট মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি। নেক্সট সাকিব আল হাসান আসলে আমরা কতদিন পরে পেতে পারি, কি মনে হয় আপনার কাছে? সাকিব তো বাংলাদেশের ইতিহাসে সেরা প্লেয়ার। আমার কাছে মনে হয় যে ফাইনেস্ট অলরাউন্ডার সাকিবের রিপ্লেসমেন্ট 2টো প্লেয়ার দিয়ে করতে হয়। ইমরান খান বলতো যে অলরাউন্ডার সেই যে টিমে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে, আবার বোলার হিসেবে খেলতে পারে। তা সবাই তো সারা জীবন খেলে না, বাট লেটস সি। আমাদের তো মিরাজ উঠে আসছে। আই এম ভেরি হোপফুল উইথ মিরাজ। নাহিয়ান বিন জসিম, 71। ঘুরে ফিরে সেই একই ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ। বোলাররা পারফর্ম করেই যাচ্ছেন আর ব্যাটাররা সেই আগুনে ঢালছেন জল। দিন শেষে তাই পরাজিতদের কাতারে লেখা হচ্ছে টাইগারদের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের কারণ মূলত ওই ব্যাটিং ব্যর্থতাই। খালিদ জামিলের রিপোর্ট। দুবাইয়ের উইকেট কি ব্যাটিং সারফেস? তাই তো হওয়ার কথা। সেই সাথে ডিউ ফ্যাক্টর নেই, পরে বোলিং করায় ঝুঁকি কম। সে কারণে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত।
অধিনায়কের প্ল্যানিং মাঠে অনেকটাই এক্সিকিউট করতে পেরেছে বোলাররা। ছোট টার্গেট তাড়া করতে নেমেও ঘাম ঝরেছে মাইটি ইন্ডিয়ার। রোহিত শর্মার কল্যাণে ভারতের 69 রানের ওপেনিং পার্টনারশিপে রান আসে দ্রুত, তবে এরপরেই গতি কমাতে বাধ্য হয় তারা। শুভমন গিল নিজের ওডিআই ক্যারিয়ারের স্লোয়েস্ট 100 করেছেন। গেল 6 বছরের মধ্যে ভারতের হয়ে এত ধীরে শতকের রেকর্ড নেই কারো। তবে গিল নিজের 8 নম্বর ওডিআই সেঞ্চুরি পেয়েছেন 51 নম্বর ইনিংসে এসে, যেটা আবার ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম সময়ে। এর আগে শেখর ধাওয়ান 8 সেঞ্চুরি করতে খেলেছিলেন 57 ইনিংস। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটে জিতলেও 229 রানের টার্গেট টপকাতেই 47 ওভার পর্যন্ত ব্যাট চালাতে হয়েছে ওদের। সীমিত সুযোগ পেয়েও তাসকিন রিশাদরা ভারতকে যেভাবে চেপে ধরেছিল তাতে একটা জয় ওরা পেতেই পারত, কিন্তু চাইলেই তো সব হয় না, কারণ ম্যাচের 12টা বেজে গেছে টাইগারদের ব্যাটিং ইনিংসে, স্পেশালি টপ অর্ডার ফ্লপ করায়। মুশফিকুর রহিম প্রথম বলেই যখন ফিরে গেলেন 35 রানে বাংলাদেশের নেই 5 উইকেট। মিস্টার ডিপেন্ডেবল সহ এদিন মোট 5 ব্যাটার ফিরেছেন স্রেফ 0 রানে। এরপরেও তাওহিদ হৃদয়ের মাপা ইনিংসে সেঞ্চুরি আর জাকের আলী অনেকের সাথে তার 154 রানের পার্টনারশিপ বোলারদের অন্তত ফাইট করার সুযোগ এনে দেয়। যদিও এর মধ্যে টোটাল 3টা ক্যাচ ড্রপ করে ভারতীয় ফিল্ডাররা। ক্যাপ্টেন রোহিত শর্মা তো ওয়ানডে ইন্টারন্যাশনালে সর্বোচ্চ 10 নম্বর ক্যাচটা ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তবুও যেখানে বাঘের ভয় সন্ধ্যা হয়েছে সেখানেই মোহাম্মদ শামি টপ অর্ডারে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারের জন্য চিন্তার কারণ হবেন এমনটা অনুমান করা হচ্ছিল আগে থেকেই, সেটাই হয়েছে। টাইগার ওপেনার ফিরেছেন 0-তে। কেবল তাই না, নিজের 6 নম্বর ওডিআই ফাইফার তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার মোহাম্মদ শামি। মোট বল ছোড়ার হিসেবে দ্রুততম 200 নম্বর ওডিআই উইকেট শিকার করেছেন তিনি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ককে। এছাড়া ম্যাচের হিসেবে দ্বিতীয় দ্রুততম গতিতে 200 উইকেট শিকার করেছেন শামি। টাইগার টিম ম্যানেজমেন্টেরও নিশ্চয়ই সেটা অজানা ছিল না, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যায়নি। টিম ইন্ডিয়াকে বিট করতে এক্সিকিউট করা যায়নি কোনো পরিকল্পনা। তাই বাংলাদেশ দলের প্ল্যানিং আসলে কি ছিল সেটাও পরিষ্কার না। আবার টিম গেম প্ল্যান বাস্তবায়নের বাইরে ব্যাটারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও জরুরি। টপ অর্ডারে তানজিদ তামিম 25 রান করলেও সৌম্য শান্ত মিরাজ ফ্লপ। দিন শেষে এটাই পরিষ্কার, ওদের ব্যাট না হাসলে কোনো প্ল্যানই কাজে আসবে না, এটাই বাস্তব। খালিদ জামিল, 71। প্রথম ম্যাচ হেরেছে, তাতে কি বাংলাদেশের পক্ষে এখনো সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়া? তবে সেক্ষেত্রে আছে কিছু যদি কিন্তু হিসাব। এসব সমীকরণের মার প্যাচের বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। লক্ষ্য এবার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডুবতে হলো হতাশায়। শান্ত মিরাজরা হেরেছে 6 উইকেটে। এমন হারের পরেও অবশ্য সেমিতে খেলা সম্ভব, কিন্তু সেজন্য ওদের পার হতে হবে জটিল সমীকরণের কাটা ঘেরা পথ। চলুন বাংলাদেশের রোড টু সেমির ইকুয়েশনগুলো জানার চেষ্টা করি। বাংলাদেশ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে, যেখানে তার প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড আর পাকিস্তান। পয়েন্ট টালির সবশেষ আপডেট অনুযায়ী জয়ী দল ভারত আর নিউজিল্যান্ড স্বাভাবিকভাবেই 1 আর 2-এ আছে। অন্যদিকে রান রেটের মারপ্যাচে হেরেও বাংলাদেশ আছে 3-এ আর পাকিস্তান 4 নম্বরে। হৃদয় জাকিরদের বাকি 2টি ম্যাচ নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে। সেমিতে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণগুলো আছে তা খানিকটা এরকম। বাংলাদেশ যদি বাকি 2 ম্যাচেই জয় পায় সেক্ষেত্রে পয়েন্ট হবে 4। অন্যদিকে ভারত আর নিউজিল্যান্ডও একটি করে জিতলে তাদেরও হবে সমান 4 পয়েন্ট। তখন সেরা 2 দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। তার মানে এখন কেবল 2টি ম্যাচ জিতলেই হচ্ছে না, নজর রাখতে হচ্ছে বাকিদের জয় পরাজয় এবং নেট রান রেটের দিকে। অন্যদিকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে কিন্তু পাকিস্তানের বিপক্ষে জেতে, তবে পয়েন্ট হবে 2। এক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলের প্রভাব থাকবে, কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের কাছে হারলে হিসাব কিছুটা জটিল হবে, কারণ কিউইদের আগে থেকেই আছে 2 পয়েন্ট। আবার পাকিস্তানও যদি ভারতের বিপক্ষে হারে তবে বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু তখন রান রেটের হিসেব নিকেশ রাখবে বড় প্রভাব। আর যদি পাকিস্তান ভারতকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের সেমিতে ওঠার পথ হয়ে যাবে বেশ কঠিন। আর শান্ত মিরাজরা যদি বাকি 2 ম্যাচেই হারে সেক্ষেত্রে হিসেব নিকেশ ছাড়াই বাংলাদেশ বিদায় নেবে সরাসরি গ্রুপ পর্ব থেকে। মোট
কথা হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি 2 ম্যাচেই জয় পেতে হবে। একটি জয় পেলেও সেমিতে খেলা সম্ভব, তবে সব ক্ষেত্রেই সমীকরণ ওদের পেছন ছাড়বে না মোটেও। রায়ান আহমেদ, ৭১। বিপিএল ক্রিকেটে খেলতে না পারলেও সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলার পথ তৈরি হচ্ছে। গুঞ্জন রয়েছে আসন্ন ডিপিএল ক্রিকেটের জন্য সাকিবকে দলে টানতে পারে লিজেন্ডস অফ রূপগঞ্জ। শনি ও রবিবার ডিপিএল এর দলবদল। লিজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের শীর্ষ কর্ণধারদের উপস্থিতিতে শনিবার বিকাল 3টার দিকে দলবদল করবে রূপগঞ্জ। অনলাইনে দলবদলে যোগ দিতে পারেন সাকিব। লিজেন্ডস অফ রূপগঞ্জ সাকিব আল হাসানকে নিয়েই দল করতে চায়। ক্লাবটি মনে করছে আইনি সমস্যার সমাধান করে সাকিব হয়তো ডিপিএল ক্রিকেটে খেলতে পারবেন। বিপিএল চিটাগং কিংসে থাকা সত্ত্বেও হত্যা মামলা থাকার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও জায়গা হয়নি তার। যত গর্জে তত বর্ষে না। কয়েক মাস আগেই আইপিএল এর নিলামে যাদের নিয়ে হয়েছিল কাড়াকাড়ি, চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেই আফগান বোলাররা খেলো নাকানি চুবানি। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে রাশিদ ফারুকি, নূর আহমেদ কেউই প্রোটিয়াদের করতে পারেনি চেকমেট। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। রাশিদ খান 18 কোটি, নূর আহমেদ 10 কোটি, ফজল হক ফারুকি 2 কোটি আর আজমাতুল্লাহ ওমারজাই 2 কোটি 40 লাখ রুপি। আইপিএলে 4 আফগান তারকার মূল্য, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরাই কিনা হলো তুলোধুনো। ফরম্যাট ভিন্ন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম অ্যাসাইনমেন্টে রান আর উইকেটের খেলায় 4 জনই মাত খেয়েছেন। অথচ এদের উপরেই ছিল আফগানদের আশা। রাজনৈতিক কারণে কয়েকদিন আগেই সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন। করাচিতে তার জবাব দেবার মোক্ষম সুযোগও ছিল হাসমাতুল্লাহ শহীদীদের, কিন্তু রশিদ খানরা সেখানেই খেই হারালেন। ব্যাট হাতে 316 রান, একটা সেঞ্চুরি আর 3টা হাফ সেঞ্চুরিতে সাউথ আফ্রিকা যেন বুঝিয়ে দিল হু ইজ ড্যাডি। এদিন ষষ্ঠ ওভারে টনি ডি জর্জিকে 11 রানে ফিরিয়ে মোহাম্মদ নাবি স্টার্ট এনে দিলেও তার মোমেন্টাম চুল পরিমাণও ধরে রাখতে পারেনি আফগানরা। উল্টো রিকেলটন আর বাভুমা মিলে দ্বিতীয় উইকেটে গড়েন 129 রানের জুটি, আর ওখানেই ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। রিকেলটনের সেঞ্চুরি ছাড়াও ক্যাপ্টেন টেম্বা বাভুমার 58, ফন্ডার ডুসেন আর মার্করামের সমান 52 রানের ইনিংসগুলো রীতিমতো ফারুকি গুলবাদিনদের উপহাস করেছে। আইপিএলে চান্স পাওয়া ফারুকি, ওমারজাই আর নূর আহমেদ একটা করে উইকেট পেলেও রাশিদ খান ছিলেন উইকেট শূন্য। রান দিয়েছেন ওভার প্রতি 6-এর কাছাকাছি। গেল সেপ্টেম্বরে শারজায় সাউথ আফ্রিকাকে সিরিজ হারানোয় অনেক আফগানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রোটিয়াদের ভেবেছিল ইজি টার্গেট, কিন্তু সেই ভুলের মাসুল এভাবে গুনতে হবে তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি রাশিদ নাবিরা। পার্থ বণিক, ৭১। বাংলার নারী ফুটবলারদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে হবে নতুনদের। আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা, যেখানে বেশিরভাগই নতুন মুখ। এই কঠিন পরীক্ষা তৈরি করে দেবে আগামীর রূপরেখা। অনুবাপী রিপোর্ট। একটা সময় বাফুফের ফ্যাকাশে মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বাংলার মেয়েরা। দেশে বিদেশে জিতেছে একের পর এক শিরোপা। টানা 2বার সাউথ এশিয়ার সেরা। সেই দলের 18 জন ফুটবলারই নেই এবার জাতীয় দলে। যারা আছেন তারাই ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শহীদ মিনারে। সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য নতুন চেহারার বাংলাদেশ নারী ফুটবল দল দিয়েছেন কোচ পিটার বাটলার। সেখানে নেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা, যাদের অনেকেই গেল 2টা সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নতুনদের সংখ্যা বেশি হলেও সাফ জয়ী দলের কয়েকজন আছেন এই দলে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন 8 জন ফুটবলার। এই টিমকে নিয়ে ধৈর্য ধরতে হবে। ওরা এখনই এনে দিতে পারবে না বড় কোনো অর্জন। অভিজ্ঞ কয়েকজনকে নিতে হবে দায়িত্ব। তাদের ওপরেই কোচের আস্থা থাকবে বেশি। এই তরুণ দলটাকে সময় দেওয়া জরুরি, দিতে হবে ধৈর্য পরীক্ষা। তারা ভুল করতে পারে, সেই ভুল থেকেই তারা শিখবে। তাদেরকে যতটা সম্ভব খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করাটাই এই মুহূর্তে বাটলারের লক্ষ্য। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ আরব আমিরাত র্যাঙ্কিংয়ে এগিয়ে। ওদের সাথে টেকনিক, ট্যাকটিক্স, বন্ডিং আর স্টেমিনা সবখানেই পিছিয়ে থাকবে এই নতুন দলটা। মনোভাব ও দায়বদ্ধতার গুরুত্বের উপর জোর দিয়ে ভাঙতে হবে বাধার দেয়াল। এই ফুটবলাররা যেন মাঠের খেলায় সঠিক মানসিকতার পরিচয় দিয়ে এমন পারফরমেন্স করে যেখানে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার চিত্রটা ফুটে ওঠে।
দেশের ফুটবলের দুর্দিনে নারী ফুটবলাররাই ছিল ফুটবল সমর্থকদের বড় ভরসা। ওদের অর্জনে গর্বিত হয়েছে গোটা বাংলা। হোক নতুন দল, প্রত্যাশা থাকবে ওরা লিখবে বিজয়ের নিত্য নতুন গল্প। অর্ণব বাপি, ৭১। সাংগঠনিক দক্ষতা দিয়ে আর্চারির বিশ্ব দরবারে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের মুখ। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়া আর্চারির উন্নয়ন পরামর্শ করা হয়েছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে। ওয়ার্ল্ড আর্চারির সাধারণ সম্পাদক টম ডিলেন শুক্রবার সকালে এক ইমেইল বার্তায় এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল দীর্ঘদিন ধরে আর্চারি নিয়ে কাজ করছেন। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়ন পরামর্শক হওয়ার আগে থেকেই বিশ্ব আর্চারিতে যুক্ত আছেন তিনি। গেল বছর দ্বিতীয়বারের মতো বিশ্ব আর্চারির ইলেকটোরাল বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন। বর্তমানে এশিয়ান আর্চারি ফেডারেশনের নির্বাচিত ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও চপল। বাংলাদেশে আর্চারির জনক এবং এই খেলাটায় সব অর্জনের পেছনের কারিগর তিনি। তীর ধনুকের খেলা থেকে গেল 2 আসরে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।